নমস্কার, শুভ বিজয়া। শারদোৎসবের একটা সংক্ষিপ্ত বিরতির পর আবারও বাংলা বলছেতে আপনাদের স্বাগত। এবং যখন আজকে দাঁড়িয়ে আমরা বাংলা বলছি শুরু করছি, যখন শারদোৎসবের রেশ এখনো আমাদের মনের মধ্যে রয়ে গেছে, তারই মধ্যে কিন্তু যেভাবে আমরা দেখেছি দার্জিলিং সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল প্রকৃতির রোষে চারকা রয়ে গেছে, বহু মানুষ প্রাণ হারিয়েছেন, বহু মানুষ এখনো নিখোঁজ, অনেকেই ঘর হারিয়েছেন, অনেকেই জীবিকা হারিয়েছেন। আমরা শারদোৎসবের যে রেশটা এই সময়টায় সাধারণভাবে বয়ে নিয়ে চলি, এবার কোথাও গিয়ে সেটা একটা বড় সড়ো কালো ছায়া পড়েছে। কারণ যেখানে আমাদের রাজ্যের একটা বড় অংশের মানুষ তারা বিপর্যস্ত, তারা প্রত্যেক মুহূর্তে লড়াই করছেন জীবনের ছন্দে ফেরার, অনেকেই পরিজন হারিয়েছেন, তখন সার্বিকভাবে যে একটা শারদোৎসব সম্পন্ন হওয়ার যে রেশটা, সেটা সত্যিই আমরা উপভোগ করতে পারি না। আমরা আজকে আলোচনা করব যেভাবে আমরা বিপর্যয় দেখেছি, বিপর্যয়কে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর দেখেছি, এই সমস্ত কিছু নিয়ে। তার আগে এই মুহূর্তে যে খবর আপনাদের জানিয়ে রাখি, যে দুদিন আগে আপনারা দেখেছিলেন যে বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, তাদের উপর যে হামলার ঘটনা ঘটেছিল নাগরাকাটায়, সেই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন রিয়া মাঝি। রিয়া। মফিদি, তোমাকে জানিয়ে রাখবো যে নাগরাকাটায় যে হামলা বিজেপি বিধায়ক এবং সাংসদের ওপরে, সেই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে জলপাইগুড়ি জেলা পুলিশ বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত। তোমায় জানিয়ে রাখবো যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, একজনকে নাগরাকাটা থেকে গ্রেপ্তার করা হয়েছে, আরেকজনকে আলিপুরদুয়ারের জয়গাঁও থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনকে যে অভিযোগ দায়ের হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে 8 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল এবং তাদের মধ্যেই দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে জলপাইগুড়ি জেলা পুলিশ। এবং এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে নাগরাকাটা থেকে, একজনকে জলপাইগুড়ি থেকে, এবং বাকিদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে জলপাইগুড়ি জেলা পুলিশ। রিয়া, ধন্যবাদ। রিয়া মাঝি আমাদের যেটা জানালেন যে ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এবং আমরা দেখেছি পরশু এই ঘটনা ঘটার পর প্রধানমন্ত্রী তিনি সরাসরি এক্স হ্যান্ডেলের মাধ্যমে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। শুধু তাই নয়, তিনি নিশানা করেন সরকারকে, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এরকম একটা অভিযোগ তিনি করেন। শুধু তাই নয়, শাসক দলকে সরাসরি নাম করে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেটা সাম্প্রতিক অতীতে আমরা নজিরবিহীন বলতে পারি। কারণ আমরা এ ধরনের একাধিক ঘটনা দেখেছি যখন বিজেপির জনপ্রতিনিধিরা তারা এ রাজ্যে আক্রান্ত হয়েছেন, কিন্তু সেক্ষেত্রেও জেপি নাড্ডা সহ অন্যান্য নেতৃত্ব তাদের তরফ থেকে আমরা সোশ্যাল মিডিয়া পোস্টে প্রতিবাদ দেখেছি, তাদের আমরা সাউন্ড বাইটস দিতে দেখেছি, তাদের প্রেস কনফারেন্স করতে দেখেছি। কিন্তু এবার সরাসরি প্রধানমন্ত্রী তিনি এটা নিয়ে সরব হন এবং এর পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পাল্টা এটাকে কাউন্টার করেন এবং তিনি সেখানে বলেন যে নেশন বিল্ডিং প্রধানমন্ত্রীর কাজ, ন্যারেটিভ বিল্ডিং নয়। নির্বাচিত সরকারের কাছ থেকে তিনি রিপোর্ট চান এবং সেই রিপোর্টের ওপর ভিত্তি করে তিনি একটা সিদ্ধান্তে উপনীত হন, তার দলের সতীর্থদের দ্বারা তিনি চালিত হবেন না। এরকম একটা পরিস্থিতিতে গতকাল খগেন মুর্মু তাকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সার্বিকভাবে যদি দেখে নেওয়ার চেষ্টা করি যে এই ঘটনাকে কেন্দ্র করে, বিপর্যয়কে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতরও চরমে। দেখুন। রাতের অন্ধকারে জলের তোড়, হাহাকার উত্তরবঙ্গে, ভেসে গেল বহু মানুষের ঘর, একই সঙ্গে ভাসল মানুষ থেকে বন্য প্রাণ, ঘর হারিয়ে দিশেহারা বাসিন্দারা। এই পরিস্থিতিতেই নাগরাকাটা গিয়ে আক্রান্ত বিজেপির 2 নেতা, রক্তাক্ত সাংসদ খগেন মুর্মু, জুতো খেলেন বিধায়ক শঙ্কর ঘোষ। আর এই নিয়ে টুইট যুদ্ধে প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী লেখেন, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা, তৃণমূল কংগ্রেসের অসংবেদনশীলতা এবং রাজ্যের আইন শৃঙ্খলার করুণ রূপে স্পষ্ট প্রতিফলন। প্রধানমন্ত্রীর সমালোচনা দেখে চুপ থাকেননি মুখ্যমন্ত্রীও। তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তিনি লেখেন, এটা রাজনীতির সময় নয়, কারোর কথা শুনে দোষ দিতে পারেন না প্রধানমন্ত্রী, রাজ্যের রিপোর্ট নেওয়া উচিত ছিল। আমাকে গালাগালি দিয়েছে উল্টে, কালকে ওরা আমায় গালাগালি দিয়েছে, আমি খুশি হয়েছি, কিন্তু আমি আমার কারেক্ট জিনিসটা বলেছি। আগের দিনও টুইট করেছিলেন প্রধানমন্ত্রী নিজে, স্ক্রিনটা তো আমার কাছে আছে, যে ব্রিজ ভেঙে পড়ে লোকগুলো মারা গেছে। দেখো, এটা ওনার দোষ নয়, ওনাকে যারা ইম্পিউটা দিচ্ছে তাদের দোষ। তার মানে কি ওনাকে তো ডিপেন্ড করতে হবে ইলেক্টেড গভর্নমেন্টের উপরে।
উনি তো ওনার পার্টির কথাই চলতে পারেন না, আর একটা স্টেট গভর্নমেন্টকে ব্লেম করতে পারেন না। অল আর ওয়ার্কিং হার্ড to rescue the people and for restoration work. Then can he believe the only party report? Is it the proper time? Yes, politics, you have the time 365 days. But don't do the politics at that time of crisis. মুখ্যমন্ত্রী রাজনীতি ছাড়া বোঝেন না। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ বিরোধী এবং মুখ্যমন্ত্রী বিশেষ করে পাহাড়কে পছন্দ করেন না, তাই কাছে এসে পাহাড়ে তিনি আসেননি, তার কর্তব্য ছিল আসা। যে রাতে এই ফ্ল্যাশ ফ্লাড হয় তার পরদিন ছিল কার্নিভাল, তাই তার পরদিন উত্তরবঙ্গে যান মুখ্যমন্ত্রী। হাসপাতালে গিয়ে দেখা করেন আহত বিজেপি সাংসদ খগেন মুর্মুর সঙ্গেও। মমতার মতে যেভাবে উত্তরবঙ্গ ডুবেছে তা ম্যানমেড ছাড়া আর কিছু নয়। It is a man-made flash flood, some landslide also, and with heavy rain. যদিও সাংসদ বিধায়কদের উপর হামলার পরই তৃণমূলকে সর্বাত্মকভাবে আক্রমণে নামে বিজেপি। উত্তরবঙ্গে ছুটে আসেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, ছুটে যান রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার। আমাদের কর্মীদের জন্য তিনি প্রাণে বেঁচেছেন। এই প্রাণঘাতী হামলা হলো পুলিশের উপস্থিতি। ঘটনা ঘটার কিছুক্ষণ আগে শোনা যাচ্ছে সেখানে পুলিশের এসপি ছিলেন, আমি নিজে তার কনভয় দেখেছি, তিনি সেখানে বেরিয়ে গেলেন। কিন্তু দুর্ভাগ্যবশত পুলিশের সামনে এ ধরনের আক্রমণ চলল, আর পুলিশ কোনো ব্যবস্থা নিল না। ঘটনা ঘটে যাবার বহু টেলিফোনের পরে 2 ঘন্টা পরে সেখানে পুলিশ এসে পৌঁছল। দুই তরফের এই চাপানুতরের মধ্যেই ত্রিপুরা তৃণমূলের কার্যালয়ে ভাঙচুরের খবর আসে। আজই সেখানে পৌঁছেছেন তৃণমূলের প্রতিনিধিরা। সেখানে গিয়েও তাদের হেনস্থার মুখে পড়তে হয় বলে অভিযোগ ওঠে। ফলে বিপর্যয় রাজনীতি নিয়েই এখন সরগরম বঙ্গ রাজনীতি। কলকাতা টিভি। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে অঙ্কন দত্ত, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রদীপ্ত মুখার্জি, কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী এবং রয়েছেন সিপিআই এর পক্ষ থেকে শ্রীকুমার মুখার্জি। শ্রীকুমার বাবু এ রাজ্যের প্রাক্তন অসামরিক প্রতিরক্ষা মন্ত্রী, মাফ করবেন, অসামরিক প্রতিরক্ষা মন্ত্রী এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট। কাজেই এই ক্ষেত্রটা ডেফিনেটলি দীর্ঘ সময় তিনি বিপর্যয়ের সময় তিনি সামলেছেন। আমি এখানে প্রথমে অঙ্কনের কাছে আসি। অঙ্কন, আমরা যে খবরটা দিয়ে শুরু করলাম, গত 2 দিন ধরে তোমাদের সবচেয়ে বড় অভিযোগ ছিল যে ক্যামেরায় ধরা পড়েছে, তা সত্ত্বেও কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এমনকি মুখ্যমন্ত্রী যখন খগেন মুর্মুকে দেখতে যান তারপরও তোমরা এই প্রশ্ন তুলেছো যে মুখ্যমন্ত্রী দেখতে গেলেন কিন্তু ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না। ইতিমধ্যে 2 জনের গ্রেফতারির খবর পাওয়া যাচ্ছে। না, কোন 2 জনকে গ্রেফতার করা হলো, কি মামলা দেওয়া হলো তাদেরকে, 2 দিন পর যাদেরকে গ্রেফতার করা হলো তাদেরকে 2 দিনও পুলিশ কাস্টাডি থাকবে কিনা, না কালকেই সকালবেলায় দেখবো যে তারা জামিন পেয়ে গেছেন, পুলিশ এমন লঘু ধারা দিয়েছে। এরকম তো আমরা এর আগেও দেখেছি যে গুরু পাপ করলেও তার জন্য লঘু ধারা দিয়ে তাদেরকে মুক্তি দিয়ে দেয় তৃণমূল কংগ্রেসের পুলিশ প্রশাসন। দেখুন, প্রথম কথা হলো যে পুরো বিষয়টার মধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রশাসনিক উদাসীনতা স্পষ্ট। 21শে সেপ্টেম্বর থেকে লাগাতার পূর্বাভাস ছিল, আবহাওয়া দপ্তর থেকে শুরু করে কলকাতা টিভিও সম্প্রচার করেছিল যে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি হতে পারে, অতিবৃষ্টি হতে পারে। সেখান থেকে দাঁড়িয়ে কোনো রকমের প্রশাসনিক তৎপরতা গ্রহণ করেনি এই রাজ্যের সরকার। বিপর্যয় আসতে পারে জেনেও বিপর্যয় মোকাবিলার জন্য কোনো পূর্ব প্রস্তুতি ছিল না। উত্তরকন্যাতে মানে ঘটনার দিন যেদিন বিপর্যয় ঘটছে প্রায় 20 জন মানুষ মারা গেছে, তখন আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা ফোন করেও কাউকে পাচ্ছে না, কোনো আধিকারিক নেই সেখানে রেসপন্স করার মতো। ভাবুন তাহলে সেখানে জনতা ফোন করে বা জনতার হাহাকার কে শুনবে, যখন জনপ্রতিনিধি যারা নির্বাচিত তারা করতে পারছে না। কোনো প্রশাসনিক বৈঠকে বিরোধী দলের নির্বাচিত জনপ্রতিনিধি, সে বিজেপির সাংসদ বিধায়ক হন বা কিংবা কংগ্রেসের যিনি একমাত্র সাংসদ রয়েছেন উত্তরবঙ্গ থেকে, তাদেরকে ডাকা হয় না, কোনো প্ল্যানিং নেই। বারবার করে উত্তরবঙ্গকে বাজেটে বঞ্চনা করা হয়েছে। মাদ্রাসা শিক্ষার বাজেট বরাদ্দর 7 ভাগের 1 ভাগ বাজেট উত্তরবঙ্গের জন্য দেওয়া হয়েছে। ফ্লাড ম্যানেজমেন্ট নিয়ে যে টাকা এসেছে সেই টাকা কেন্দ্রে 22 সালে দেওয়ার পর 24 সালে ফিরে গেছে, কারণ জলপাইগুড়ি থেকে শুরু করে
আলিপুরদুয়ার জেলা পরিষদ সেগুলো খরচা করতে পারেনি। যে হলং ব্রিজ ভেঙে গেছে, যেখানে আমার আপনার ট্যাক্সের টাকায় 52 কোটি টাকা দিয়ে আজকে সারাই করতে হচ্ছে, সেই হলং ব্রিজের সংস্কারের জন্য টাকা এসেছিল, সেটা কোনো কাজ হয়নি। যেটা মুখ্যমন্ত্রী বলছেন, যেটা তৃণমূল কংগ্রেস বলছে, যে একটা ন্যাচারাল ক্যালামিটি, এটা প্রাকৃতিক বিপর্যয়, সেটা তো বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যে হতে আমরা দেখি। একদম। সেখানে কি দোষারোপের জায়গাটা শুধু প্রকৃতির মার দুনিয়ার বার? ডেফিনেটলি সেটা নিয়ে আরো লার্জার পার্সপেক্টিভে আমাদের সবার আলোচনা করা দরকার, যে যেভাবে তোমার র্যান্ডাম যেভাবে নির্মাণ কাজ চলছে, কোথাও উন্নয়নের সঙ্গে প্রকৃতির ভারসাম্য সেটা সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা। কিন্তু কোথাও আমরা যদি দেখি যে সাম্প্রতিক অতীতে আমরা হিমাচল থেকে শুরু করে, উত্তরাখণ্ড থেকে শুরু করে, দক্ষিণে কেরল থেকে শুরু করে একাধিক রাজ্যে তো আমরা প্রাকৃতিক বিপর্যয় দেখেছি, আনফরচুনেটলি। একদম। আপনি যে হিমাচল প্রদেশের কথা উল্লেখ করলেন সেখানে কংগ্রেসের সরকার, যেখানে উত্তরাখণ্ডের কথা উল্লেখ করলেন সেখানে বিজেপির সরকার। দুটো সরকারের কোনো প্রশাসনিক প্রধানকে আপনি দেখেছেন একটা জায়গায় মানুষ মানে জলে ভেসে যাচ্ছে, মানে কার্যত মানুষ আর পশুর লাশ ভেসে যাচ্ছে, আর কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হিমাচলের হোক কি উত্তরাখণ্ডের কার্নিভালে অভিনেতা অভিনেত্রীদের সাথে নাচ গানে ব্যস্ত রয়েছেন? এরকম তো হয়নি। আর আমি শেষ কথা বলছি, এখানে বিপর্যয় প্রাক্তন মন্ত্রী রয়েছেন বিপর্যয় মোকাবিলা দপ্তরে। আমাদের রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী কোথায়? জাভেদ খানকে কি দেখা গেছে কোথাও উত্তরবঙ্গে উত্তরকন্যায় একটা মিটিং করতে? এবার আমাকে বলতেই হবে যে না, কোনো প্রশাসনিক প্রধান রাজ্যের দেখা যায়নি, কিন্তু দেশের দেখা গেছে। মণিপুর জ্বলছে, মণিপুরে মহিলাদের নগ্ন করে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে, সেখানে প্রধানমন্ত্রী ক্লিক 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 ম্যান ভার্সেস ওয়াইল্ড করছেন। পুলওয়ামা হচ্ছে, ম্যান ভার্সেস ওয়াইল্ড করছেন, ক্যামেরা ধরছেন। এরকম প্রচুর ঘটনাক্রম দেখা গেছে যেখানে প্রধানমন্ত্রী 2 বছর যা হয়ে যাচ্ছে তারপরেও পৌঁছাতে পারছেন না, একটা টু শব্দ করতে পারছেন না। ফলে এই বিতর্কগুলো ছাড়তে আমরা বারংবার বলেছি যে আমাদের ব্যবস্থাপনাগুলো কি কি নেওয়া হচ্ছে। প্রশাসনিক ভাবে ব্যবস্থাপনার জন্য প্রশাসকরা বিভিন্ন জায়গায় কাজে ব্যস্ত রয়েছে। অঙ্কন ভাই যে কথাগুলো বললো, আমাদের নির্বাচিত প্রতিনিধিরা কাউকে ফোনে পাচ্ছে না। কলকাতায় বসে বসে ফোন করার চেষ্টা করছিল, হয়তো লাইন যায়নি, কিন্তু ওখানকার স্থানীয় মানুষদের যে কাউকে ব্লাইন্ড কলকাতা টিভির ক্যামেরা নিয়ে ইন্টারভিউ করুক। মুখ্যমন্ত্রী সকাল 8টা থেকে 9টার মধ্যে বৈঠক করেছেন, একটি গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়ে কি কি ব্যবস্থাপনা হয়েছে সকাল থেকে দুপুরের মধ্যে সেগুলো সমস্ত বিবরণ করেছেন। তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী পরের দিন ওখানে পৌঁছে যা ব্যবস্থাপনার করছেন, আজকেও ত্রাণ পাঠানো হয়েছে নির্দিষ্টভাবে, কোথাও 5 কেজি চাল, 2 কেজি ডাল, ত্রিপল, বিভিন্নভাবে সেই ব্যবস্থাপনাগুলো করছে কে? মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার, আমাদের দলের নেতৃত্বে আমাদের কর্মীরা। আমি বলছি ওই দিনকে, যেদিনকে ঘটনাটা ঘটেছে, যার 2 দিন পরে শুভেন্দু অধিকারী, দেশের সবথেকে বড় একটা রাজনৈতিক দলের সবথেকে বড় বিরোধী দলনেতা, যে 20 সাল অবধি বলে গিয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পাহাড়ে যেভাবে কাজ হয়েছে এরকম কাজ আজ অবধি ভারতে কেউ করতে পারেনি, বিজেপির কোনো সাংসদ, কোনো এমপি, এমএলএ করতে পারেনি। দেখুন আমাদের মুখ্যমন্ত্রীকে আপনারা বঞ্চনা করেন, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী প্রশাসনিকভাবে আপনাদের কত দিয়েছেন। যে কেউ শুভেন্দু অধিকারীর আর্কাইভে চলে যাক, এটা পেয়ে যাবে, আপনাদের আর্কাইভেও আছে। আজকে তাকে বিজেপির পাল্লায় পড়ে বলতে হচ্ছে যে না কিছু ভালোবাসে না, হেনাতেনা করেন না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ওদের যারা নেতা মন্ত্রীরা যারা ওখানকার দায়িত্ব নিয়েছেন, 25 কোটি টাকার হিসাব দিয়েছে দিদি। শান্তনু ঠাকুর তো 25 কোটি টাকার হিসাব দিয়ে দিচ্ছে, আমি আগেও একটা জায়গায় বলেছি। তাহলে এরা 25 কোটি টাকার হিসাব কেন দিতে পারছে না? আমি আসবো এক সেকেন্ড, আমি অঙ্কন তোমার কাছেও আসবো। আমি তার আগে একটু শ্রীকুমারদের কাছে আসছি। শ্রীকুমারদের একটা না, প্রাকৃতিক বিপর্যয়, ডেফিনেটলি প্রাকৃতিক বিপর্যয় কখন আসবে, কিভাবে আসবে সেটা আমরা জানি না, তার অভিঘাত কীরকম হবে সেটাও জানা যায় না, কিন্তু তার পরের যে রেসপন্সটা, যে রিয়াকশনটা, সেটা খুব জরুরি। যেভাবে যেটা প্রদীপ্ত বলছেন যে সরকারের তরফ থেকে সঙ্গে সঙ্গে সমস্ত রকমের ব্যবস্থা করা হয়েছে, প্রশাসনিকভাবে সমস্ত ব্যবস্থাপনা করা হয়েছে ইত্যাদি, এটা সম্পর্কে আপনার কি মত? যে এই ন্যাচারাল ক্যালামিটির যে প্রতিক্রিয়াটা, এক নম্বর কথা হচ্ছে যে ডিজাস্টার ম্যানেজমেন্টের দুটো পার্ট। একটা হচ্ছে প্রিপেয়ারনেস পার্ট, যেটা মূলত বলা হয় কমিউনিটি বেসড ডিজাস্টার প্রিপেয়ারনেস, সিবিডিপি। এই পার্টে 2011 সাল থেকে কোনো প্রজেক্ট নেই এই সরকারের। এটা প্রদীপ্ত রয়েছে, প্রদীপ্ত বলতে পারে যে কোথাও কোনো ব্লকে কোনো প্রিপেয়ারনেসের কোনো পার্টের কোনো কাজ হয়েছে কিনা বা কোনো টিম তৈরি হয়েছে কিনা। আমি হলফ করে বলতে পারি যে যেটা শুরু হয়েছিল 2004 সালে, যখন ইউএনডিপির প্রজেক্টে
আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট তৈরি হচ্ছিল, সেই সময় থেকে যা যা হয়েছিল আজ পর্যন্ত তারপর আর কিছু দাঁড়ায়নি। 11 সালের পর ওটার মৃত্যু হয়ে গেছে। প্রিপেয়ারনেস যদি না থাকে তাহলে কমব্যাট পার্ট, যেটা পরবর্তীকালে পার্ট, সেই পার্টটা প্রপার ভূমিকা নেওয়া যায় না। তুমি মৌপিয়া একটা কথা বলছিলে যে অভিঘাত, এখন কিন্তু বোঝা যায় এখন স্পেস রিসার্চ অর্গানাইজেশনের দৌলতে আমরা মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের এত ভালো পরিসংখ্যান পাচ্ছি যে আগামী 7 দিনে কি হবে আর হবে না এটা কিন্তু আমাদের কাছে খুব পরিষ্কার। এই অ্যাপ্রিসিয়েশনটা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনকে দেওয়াই উচিত আমাদের, এবং এটা আমরা পাচ্ছি। আচ্ছা, এটা যদি পেয়ে থাকি তাহলে আমরা 1 নম্বর কথা, যে সমস্ত ট্যুরিস্ট যারা যাচ্ছিলেন তাদের ঠেকাতে পারতাম, যারা অনেকেই হারিয়ে গেলেন অথবা কোথায় রয়েছেন এখনও জানি না, এটা বাদ চলে গেল। দ্বিতীয় পার্ট হচ্ছে যে কারা টিম কাজ করবে, যে টিমগুলো তৈরি থাকে ব্লক লেভেলে, সেই টিমগুলোই নেই, অস্তিত্ব নেই। এটা তো বলতে পারি যে আছে কি না, আমি তো বলেই দিচ্ছি না নেই। এটার কোনো মিটিংও হয়নি। প্রিপেয়ারনেসের ইউএনডিপি প্রজেক্ট, ইউনিসেফ প্রজেক্ট, এটার মৃত্যু হয়ে গেছে 2011 সালের পরে। কোনো টিম নেই এখন। আমি বলছি যেটা আছে সেটা খাতায় কলমে ভিডিওটা তৈরি করছেন, কিন্তু গ্রাউন্ড লেভেলে সিবিডিপি প্রজেক্ট কাজ করা এটা টোটালি বন্ধ। 1। 2 নম্বর হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ব্যাপারগুলো একটু ডিফারেন্ট। আমি উত্তরবঙ্গের মানুষ, আমি ফিল করছিলাম খুব, যেদিন মমতা দেবী তার কার্নিভালে নাচছেন এবং বলছেন যেহেতু আমি করেছি সুতরাং আমাকে তো থাকতেই হবে, কে টাকা দিয়েছে, তিনি করেছেন শুরু, ঠিক আছে, ভালো, লোকে দেখতে যায় ভালো, কিন্তু দেখতে যাই তো প্রতিমা, দেখতে যাই না তো মমতা দেবীকে। ওখানে বসে মমতা দেবী যে প্রোগ্রামটা করেছেন কার্নিভাল, সেটা দেখতে যেতে পারেন, কিন্তু মমতা দেবীকে দেখতে যাওয়ার আমার এখানে একটা প্রশ্ন, আমি জাস্ট একদম সরাসরি প্লিজ আমাকে বলতে দিন যে যদি একটা প্রশাসনিক ব্যবস্থাপনার প্রসঙ্গ থাকে, ডেফিনেটলি তিনি কার্নিভালে সেখানে তিনি উপস্থিত ছিলেন, সেখানে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা তারা সেখানে ছিলেন, তারা আনন্দ করেছেন কিনা, এটা করার প্রয়োজন ছিল কি ছিল না, বা আদৌ এটা করা উচিত কি উচিত না, এটা নিয়ে তর্কের অবকাশ থাকতে পারে। আমার প্রশ্নটা সিম্পল, যে যদি প্রশাসনিক ব্যবস্থাপনা করা হয় সেটা কি ফিজিক্যালি সেখানে তখন মুখ্যমন্ত্রী তার সেখানে যাওয়া না যাওয়ায় সেটা খুব বেশি হেরফের হয়ে যায়? কিছু হয় না, কোনো হেরফেরই হয় না যদি তার প্রপার কোঅর্ডিনেশনটা থাকে। আমি যেটা বলতে চাইছি এখানে কোনো কোঅর্ডিনেশন নেই। উত্তরবঙ্গের গোটা জায়গাগুলো খুব এলোমেলো। আমি একটা খুব উদাহরণ দিই, একটা আমি তোমাকে খেয়াল করে দিচ্ছি একটা, যে তোমার মনে আছে মালবাজারে ওই মাল নদীতে একটা দুর্গা প্রতিমা নিরঞ্জনের 2022 সালে মনে পড়ছে? 2022 সালে আমি তোমাকে শুধু খেয়াল করে দিই যে নেটটা লাগানো হয়েছিল ম্যানেজমেন্টে, যেদিক থেকে স্রোত আসছে সেই দিকে নেটটা ছিল, আর পুজোর বিসর্জন ছিল এই পাশে। তাহলে যেইমাত্র লোকে বিসর্জনের জন্য নামবে ওই নেটের ভেতর দিয়ে তো জল আসবে, নেটটা তো উল্টো দিকে লাগানো দরকার, যে মানুষ ভেসে গেলে ওখানে আটকে যাবে। আমি সেই দিনই কোনো একটা চ্যানেলে বসে বলেছিলাম খুব সংক্ষেপে চন্দনদার এটা সাংঘাতিক বাজে ব্যাপার, একদম ম্যানেজমেন্টের টোটাল। দেখো এখানে একটা জিনিস আমি প্রথমেই স্বীকার করে নিই, খুব স্বাভাবিক অর্থে দীর্ঘদিনের মন্ত্রী থাকাকালীন শ্রীকুমার একটা ব্যাপক অভিজ্ঞতা আছে। অ্যাট দি সেম টাইম কয়েকটা জিনিসকে আমি পয়েন্ট আউট করবার চেষ্টা করব, যেটা খুব স্বাভাবিক, যে আমরা যখন ন্যাশনাল রেজিস্টার অথরিটিটা তৈরি করি স্পেশালি বাই অ্যাক্ট ইন 2005, তারপরে কিন্তু ন্যাশনাল রেজিস্টার পলিসি 2009 এটাকে ইমপ্লিমেন্ট করি। এখন প্রশ্নটা হচ্ছে যে এই ন্যাশনালের সাথে আমার স্টেট রেজিস্টার ম্যানেজমেন্টটাও খুব স্বাভাবিক অর্থে জড়িয়ে আছে, কিন্তু প্রকারান্তে একটা ন্যাশনাল অ্যাম্বিটটা অনেক বড়। আমি একটু অন্য জায়গা থেকে তোমাকে বলি, মুখ্যমন্ত্রী এখানে ডান্স করছেন না, ওখানে পৌঁছে যাওয়ার থেকে অনেক বড় প্রশ্ন হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারটা কাজ করেছে কিনা। এবং সেকেন্ড থিং হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, ন্যাচুরালি কোঅর্ডিনেশন ইজ আ পার্ট অফ ইনফ্রাস্ট্রাকচার। এবং তার পরবর্তী সময় আমরা আরেকটা জিনিস দেখছি, সেটা হচ্ছে যে এখানে একটি জিনিস মাথায় রাখতে হবে, উত্তরবঙ্গের যে অংশটি ভেসে গেছে সেখানে কিন্তু দুটো ইন্টারন্যাশনাল বর্ডার্স আছে, মানে একটা ভুটানের সাথে একটা নেপালের সাথে, এবং তার পরবর্তী আরেকটি বড় পার্ট আমরা দেখেছি সিকিম। অর্থাৎ আমাদের এই ডিজাস্টার কোঅর্ডিনেশনটা শুধু স্টেট কোঅর্ডিনেশন করলে ভুল হবে, সেখানে একটা ন্যাশনাল কোঅর্ডিনেশনের প্রয়োজন ছিল। আমাদের নেতা আমাদের সভাপতি বারবার এই কথাটা বলেছেন যে একটা জাতীয় বিপর্যয় ঘোষণা করা হোক এবং তাতে পৌঁছে যাওয়া যাবে, এবং আর্থিক ক্ষেত্রে এবং কেস টু কেস স্টাডি করার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। বরঞ্চ আমরা কি দেখলাম,
কে এখানে নৃত্য করছেন বা কে ওখানে স্টেটমেন্ট দিচ্ছেন, খুব দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখলাম একজন মুখ্যমন্ত্রী পর্যায়ের মানুষ আর একজন প্রধানমন্ত্রী পর্যায়ের মানুষ তারা বিভিন্ন ক্ষেত্রে স্টেটমেন্ট করছেন এবং রাজ্যে আক্রান্ত হচ্ছেন একজন এমপি, একজন সংসদ সদস্য এবং তার সাথে একজন বিধায়ক, এবং তার পরবর্তী সময় আরেকটি স্টেটে তার রিয়াকশন হচ্ছে। তুমি দেখো আলটিমেটলি যে আত্মনাদটা মানুষের, যারা কিন্তু আজকে ম্যানমেড বললে তো হবে না, ন্যাচারাল ডিজাস্টারের ক্ষেত্রে কি কি স্টেপস করা হয়েছে, কি কি ক্যালকুলেটিভ মেজার্স করা হয়েছে, এর কৈফিয়তটা দেবে কে? দেখো আমি তোমাকে একদম লাস্ট মোমেন্টে এটা বলি, আজকে বিধানসভা যখন হবে ফর দ্য নেক্সট টাইম, তখন বিজেপি কি দাবিগুলো করবে যে মেজার্স গুলো কি হয়েছে, না এই সরকারের উত্তর দেবে। একটা বিরতির পর আমি এই প্রসঙ্গ নিয়ে আলোচনায় ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়ের পর পেরিয়ে গেছে 3 দিন। নতুন করে বৃষ্টি না হওয়ায় বিপর্যস্ত এলাকার পরিস্থিতি নতুন করে খারাপ হয়নি, তবে ধসের জন্য এখনো পাহাড়ের বহু রাস্তা বন্ধ, ঘুরপথেই চলছে যাতায়াত। নয়া দুর্যোগের আশঙ্কা পার করে দার্জিলিং ফের নিজের পুরনো রূপে ফিরে আসছে। মেঘের দাপাদাপি আর তেমন নেই, মাঝে মধ্যেই আকাশের কোল ঘেঁষে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আবহাওয়া ঠিক হতেই দার্জিলিংয়ে আটকে থাকা পর্যটকেরা ফেরার পথ ধরেছেন। প্রায় সব পর্যটককেই নিরাপদে নামানো সম্ভব হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। মোটামুটি আমরা প্রায় 1000 টুরিস্টকে 45টা ভলভো বাস অ্যারেঞ্জমেন্ট করেছিলাম এবং আমরা নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট বাসের অ্যারেঞ্জমেন্ট করে আমরা নিজেরা নিয়ে এসেছি, যাতে তাদের আসতে অসুবিধে না হয়। যদিও আশঙ্কা এখনো জারি রয়েছে। রবিবার রোহিণী রোড সাময়িক খোলা থাকলেও সোমবার সকাল থেকে তা বন্ধ রাখা হয়েছে। দুধিয়ায় সেতু ভাঙায় মিরিকের রাস্তাও আপাতত আংশিক বন্ধ। 15 থেকে 20 দিনের মধ্যে বিকল্প সেতু তৈরি হওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রোহিণীর ল্যান্ডস্লাইডের কাজ শুরু হয়েছে, ঘুরে যাওয়া দুটো রাস্তা অল্টারনেটিভ বের করা হয়েছে, নাগরাকাটার ব্রিজ সারানোর কাজ শুরু হয়ে গেছে, মিরিকের পাকা ব্রিজ হচ্ছে আগে থেকেই, যতক্ষণ ওটা না হবে আমরা পাইপ দিয়ে আর একটা অল্টারনেটিভ ব্রিজ 15 দিনের মধ্যে কাল আমি বলেছি করে দেবো। হিলকার্ট রোড এবং পাংখাবাড়ি রোড খোলা থাকবে বলে জানানো হয় সোমবারই। একটি বিজ্ঞপ্তি জারি করে জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে, সেবক থেকে রংপো পর্যন্ত ভারী পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে। পরিস্থিতি বুঝে যাত্রীবাহী বাস চলাচলের অনুমতি দেওয়া হতে পারে। কলকাতা টিভি। প্রদীপ্তর কাছে আমি এই প্রশ্ন নিয়ে আসবো যে প্রদীপ্ত, যেটা বিরোধীরা অভিযোগ করছেন যে প্রপার যে কোঅর্ডিনেশন, আগাম যে পরিকল্পনা, আগাম যে ব্যবস্থাপনা, কোথাও এই আবহাওয়ার যে পূর্বাভাস সেটাকে মাথায় রেখে আগে থেকে ইভ্যাকুয়েট করা, এগুলো তো কোনো কিছুই হয়নি। দেখো, মুখ্যমন্ত্রীর কথা যারা মন দিয়ে শুনেছেন তারা হয়তো জেনেছেন যে আগাম ঘোষণা হয়েছে। 12 ঘন্টা আগে জানা যাচ্ছে যে মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট বলেছিল যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। তার পরিপ্রেক্ষিতে 9 ঘন্টা আগে ওখানকার স্থানীয়দের খবর দেওয়া হয়েছে এবং বেশ কিছু স্থানীয়দের ওখান থেকে উদ্ধারও করা হয়েছে এবং নির্দিষ্ট জায়গায় রাখা হয়েছে, সেটা মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বিভিন্নভাবে তুলে ধরেছেন। কিন্তু আমার মুশকিল হচ্ছে যে ভারত সরকারের হাতে তো মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট রয়েছে। ভারত সরকার তো এখন টেকনোলজিক্যালি স্পেস রিসার্চ সেন্টার এত ভালো হয়ে গেছে যে 7 দিনের সব কিছু জানা যাচ্ছে বলে স্যারও বললেন। তাহলে কেদারনাথের ওই বড় দুর্ঘটনা কেন এড়ানো গেল না দিদি? তাহলে ইদানিং যে দুর্ঘটনাগুলো ঘটছে ওই হিমাচল থেকে শুরু করে উত্তরাখণ্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, সেগুলো আটকানো গেল না দিদি? মুশকিল হচ্ছে প্রকৃতির যে দুর্ঘটনার জায়গাগুলো। আমি কি তার মানে বলবো যে এখানে যারা মুখ্যমন্ত্রীর বিভিন্ন অ্যাক্টিভিটি সম্পর্কে বাজে বাজে কমেন্ট করছেন, মুখ্যমন্ত্রীর কর্মকাণ্ড নিয়ে বা তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নানান ধরনের দুশ্চিন্তার ভাঁজ তাদের কপালে পড়ছে, তাহলে সেই কপালের ভাঁজগুলো নরেন্দ্র মোদীর পড়ে না? যেহেতু প্রধানমন্ত্রীর প্রসঙ্গ তুললে আমার এখানে অঙ্কনের কাছে বক্তব্য, যে অঙ্কন, আমরা যেটা দেখলাম যে এই বিপর্যয়ের পর যখন খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ তারা আক্রান্ত হলেন, ধরো সাম্প্রতিক অতীতে যদি আমরা দেখি গত কয়েক বছরে দিলীপ ঘোষ থেকে, যে সময় বাবুল সুপ্রিয় তিনি বিজেপিতে ছিলেন সেই সময় থেকে দাঁড়িয়ে জেপি নাড্ডার কনভয় থেকে শুরু করে সুকান্ত মজুমদারের কনভয়, শুভেন্দু অধিকারীর কনভয়, বিভিন্ন সময় অভিযোগ উঠেছে। এখানে স্বয়ং প্রধানমন্ত্রী তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করছেন এবং তিনি 8:34-এ পোস্ট করছেন, 10:39-এ তাকে কাউন্টার করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর মধ্যে এরকম টুইট যুদ্ধ, সেটা আমরা সাম্প্রতিক অতীতে দেখেছি বলে কেউ মনে করতে পারছি না।
না না, কেউ তো যুদ্ধ করতে চায়নি। মুখ্যমন্ত্রীর বার্তা দেওয়ার আগেও উত্তরবঙ্গের এই যে সামগ্রিক দুর্যোগ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর বার্তা এসেছে এবং প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে রাজনীতি, জাতি, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে উঠে বিজেপির কার্যকর্তা থেকে শুরু করে বিজেপির সাংসদ, বিধায়ক, যে কোনো জনপ্রতিনিধি যেন এই মুহূর্তে প্রায়োরিটি দেয় সাধারণ মানুষকে, যারা ওখানে আজকে দুর্যোগ পীড়িত রয়েছেন, সেই দুর্গতদের সেবা কাজের জন্য। এবং সেটাই করতে গেছিলেন শঙ্কর ঘোষ এবং আমাদের খগেন মুর্মু। তারা এখন এখানে অনেকে অনেক ধরনের কথা বলছেন। একটু আগে একটা আপনাদেরও প্রতিবেদন দেখলাম যেখানে বলা হচ্ছে যে উত্তরবঙ্গে কি আমাদের সাংগঠনিক শক্তি কমে যাচ্ছে, আমরা কি ক্ষয়িষ্ণু, ইত্যাদি ইত্যাদি। দেখুন, আমরা তো ওখানে মল্লযুদ্ধ লড়তে যাইনি, আমরা ওখানে গেছি মানুষের সেবা কার্যের জন্য। এবং তাতে প্রত্যেকটা ইউনিট ভাগ ভাগ হয়ে গেছে। কোনো ইউনিট লিড করছেন রাজ্য সভাপতি, কোথাও দীপক বর্মন, কোথাও শুভেন্দু অধিকারী, কোথাও স্থানীয় সাংসদ রাজু বিস্তা, কোথাও আবার খগেন মুর্মুরা গেছেন। আমরা তো কেউ ওখানে পেশি শক্তির জোর দেখাতে যাইনি। প্রথমত হচ্ছে আমাদের যে প্রতিবেদন গেছে সেটা বিজেপির অন্দরে এই প্রশ্ন উঠছে। এক দুই হচ্ছে ঠিকই যে কেউ তো ডেফিনেটলি একটা জায়গায় ত্রাণ কার্যে যাবেন, তারা তো ওখানে কারাটে শিখে বা মার্শাল আর্ট শিখে যাবেন না। কিন্তু সাধারণভাবে যেটা ধরে নেওয়া হয় যে জায়গায় যাদের সাংগঠনিকভাবে জমি রয়েছেন ইউজুয়ালি সেখানে তাদের আক্রান্ত হওয়ার ঘটনা কমই হয়। এবং সেখানে নাগরাকাটায় বিজেপি, নাগরাকাটার মতো অঞ্চলে বিধায়ক হচ্ছে বিজেপি। নাগরাকাটা অঞ্চলে 2019-এ তৃণমূল গোহারা হেরেছে, 21-এ গোহারা হেরেছে, 24-এ গোহারা হেরেছে, আগামী নির্বাচন 26-এও গোহারা হারবে। তাই যেখানে হারবে সেখানেই তো সন্ত্রাসটা করতে হবে। যে ব্যবস্থাপনা নিয়ে এত কথা হচ্ছে, এই প্রিপেয়ারনেসের কথা শ্রীকুমার বাবু বললেন, প্রিপেয়ারনেস থাকাটা এবং সেইটা নিয়ে একটা নির্দিষ্ট নজরদারি থাকাটা কত গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী যে জায়গা থেকে দাঁড়িয়ে আপনার দিচ্ছে, ত্রাণ শিবির থেকে দাঁড়িয়ে ত্রাণ দেওয়া হলো, তার আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন মোটামুটি এখানে সবাই ত্রাণ পেয়ে গেছো, ঠিক আছে। সেখানে যে ত্রাণ দেওয়া হচ্ছে, সেই ত্রাণে যে জুসটা দেওয়া হচ্ছে, সেই জুসটা ডেট এক্সপায়ার করে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। প্রদীপ তো খুব সংক্ষেপে বাকিদের কাছে এরকম কথা তথ্য আমাদের কাছে নেই, এই তো আমাদের কাছে আছে, আজকে পাওয়া গেছে। আমাদের এআই নিয়ে পাওয়া যায়। এটা না সব এআই এর, ঠিক আছে, সবটাই তোমাদের এআই এর মধ্যে। আমাদের থেকে শুরু করে বর্মন বাবু থেকে শুরু করে সুকান্ত মজুমদাররা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন পরের দিন থেকে বা তার পরের দিন থেকে। কোথাও আক্রমণ হয়নি। যে একজন সাংসদ এবং একজন বিধায়ক তারা ত্রাণ নিতে গেছেন, তারা আক্রান্ত হলেন এবং সেই সময় তোমাদের তরফ থেকে বলা হলো যেটা জনরোষে হয়েছে। দেখো, সেটাই তো বলছি যে যাই হোক সেটা তো কখনো কাঙ্ক্ষিত হতে পারে কখনো না। এবং আমরা তো তীব্র কণ্ঠে, দৃপ্ত কণ্ঠের বিরোধিতা করছি দায়িত্ব নিয়ে। বিজেপি বলুক না যে এই যে সুশান্ত দেব বা সুশান্ত দেব, বিকি প্রসাদ, অসীম ভট্টাচার্য, এদের যে কর্মকাণ্ড ত্রিপুরাতে হয়েছে, এরা বিরোধিতা করছে, বলুক দায়িত্ব নিয়ে যে ওদের লাইক তাহলে কি অঙ্ক জাস্টিফাই করছো ত্রিপুরার ঘটনা? তার মানে প্রত্যেক জাস্টিফাই করছি না তো, রক্ত মাংসের মানুষ লাইনে এসে গেছে। এবার এখানে বলি, একজন আদিবাসী নেতা, সেখানে পশ্চিমবাংলা হচ্ছে না, ত্রিপুরাতে হচ্ছে। মাইন্ড ইট ত্রিপুরাতে হচ্ছে এবং সেখানে জাস্টিফিকেশন করছে। সর্বভারতীয় দল, মুশকিল হচ্ছে প্রত্যেক কাজের একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। অঙ্কন ভাই বলল, নিউটন বলে গেছে, আমি বলি না, এখন এখানে বললেন নিউটন বলে গেছে, আরএসএস, এদিকে সেলিম বলে দিচ্ছেন, মোহাম্মদ সেলিম ভাই আরএসএস। এবার মুশকিল হচ্ছে একটু শ্রীকুমারদের কাছে আসি, এই আমি শেষ করে দিই। এই যে আরএসএস, আমি যে কারণে রাজু বিস্তা থেকে, বর্মন বাবু থেকে শুরু, সুকান্ত মনোজোড়াও আরএসএস থেকে উঠে আসে, তাকেও অ্যাটাক করেছে। আরে মনোজোড়াও আগে অ্যাটাক করেছে, ছবি দেখো, ভিডিও দেখো, গরিব মানুষকে অ্যাটাক করছে। মোহাম্মদ সেলিমের আরএসএস মন্তব্য নিয়ে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর চর্চা চলছে। শ্রীকুমার দা, আমি এই চর্চার মধ্যে ঢুকতে চাই না কোনো অবস্থাতে, কারণ ওটা সিপিআইএম এবং সেলিমের বক্তব্য হতে পারে এক্স্যাক্টলি, তার সাথে সেটাকে আমরা সাবস্ক্রাইব করছি না এক্ষুনি। এরকম কোনো মন্তব্য আমরা করিনি এবং করবও না, আমি এর মধ্যে ঢুকবও না। আমার যেটা বলার সেটা আমি তোমার এই ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়েই বলতে চাইছি। দেখেছো তো, আমার বক্তব্য হচ্ছে যে ওখানে গোটা নর্থ বেঙ্গলটা যেহেতু আমার নিজের একটা ভালোবাসার জায়গা, আমার থাকার জায়গা, সেই সেন্ট্রাল ট্রেনিং ইনস্টিটিউট একটা আছে যেটা ইন্দ্রজিৎ গুপ্ত উদ্বোধন করেছিলেন। একবারও সেন্ট্রাল ট্রেনিং ইনস্টিটিউটের মেসেজ গেছিল যে তাদেরকে রেডি হয়ে যেতে হবে। 1 2 নম্বর হচ্ছে যেখানটা ল্যান্ডস্লাইড বিরাট করেই হলো, তিস্তা বাজার, যেখানে একটা বড় ব্রিজ হচ্ছে, তিস্তা বাজারের পাশে অন্তত 10টা ভালো একদম রেস্কিউ কী করে করতে হয়, তিস্তা নদীর থেকে
লোককে ওপরে নিয়ে আসা যায়, তার ট্রেনিং হয়েছিল আমার সময়, যার একটা আমি উদ্বোধন করেছিলাম, সে বহু বছর হয়ে গেছে এখন। আচ্ছা, সেই কোনো লোককে, কোনো ইউনিটকে, কাউকে খবর দেওয়া হয়েছিল? আমি বলছি না, একজনও না। কারণ সেই অনেকের সাথেই রাজনীতিগতভাবে, সামাজিকভাবে অথবা ব্যক্তিগতভাবে আমার যোগাযোগ রয়েছে, এদের কাউকে কোনো খবর দেওয়া হয়নি। সেন্ট্রাল ট্রেনিং ইনস্টিটিউট, যেখানে সমস্ত রাবার বোর্ড থাকে, যেটা রেস্কিউর জন্য ভীষণ জরুরি, যারা ভালো ড্রাইভার, যারা মেকানিক, যারা ওটা সারাতে পারে, মেশিন খারাপ হয়ে গেলে, তাদের একজনকেও নিয়ে যাওয়া হয়েছে? একজনকে বলা হয়েছে ওখানে যেতে হবে? একজনকে শিফট করা হয়েছিল? একজনও না। আমি বলছি একজনও না। কাজেই এটা খুব মারাত্মক জায়গা। আমার এখানে একটা পয়েন্ট আছে, আমি বলছি এটার সপক্ষে আমাদের দার্জিলিং এর এমএলএ ওখানকার ডিএম থেকে শুরু করে সবাইকে ফোন করে জানতে চেয়েছেন যে এই যে বলা হলো না যে 12 ঘন্টা আগে, তারপর 9 ঘন্টা আগে থেকে মাইকিং হয়েছে, যে আপনারা তো সরে যেতে বলছেন, তো তাহলে তারা যে পর্যটকরা বেড়াতে গেছেন তারা কোথায় যাবে? কোনো প্রশাসন কি অস্থায়ী শিবির তৈরি করেছে? এর উত্তর হচ্ছে না, এবং এটার কারণও আছে। রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রীর খোদ বয়ান রয়েছে, এখনো প্রায় 3500 শূন্য পদ রয়েছে যারা এই সময়টায় কাজ করবে। সেইখানে যদি খালি থাকে তাহলে ওই সময় পুরো ব্যবস্থাপনাটা করবে কে? সিভিল ডিফেন্সের ওই ট্রেনিং সেন্টারগুলোতে বছরে 2 বার ট্রেনিং হয় কিনা, স্যার যেহেতু প্রশ্ন করলেন আমিও প্রশ্ন আকারে স্যারকে ছুড়ে দিলাম, স্যার একটু জেনে নেবেন। আমি স্যারকে জেনে নিতে বলছি যে স্যার বললেন তাদেরকে দুর্গাপূজায় ছুটিতে বাড়ি পাঠানো হয়েছিল, মানে 12 ঘন্টারও কম সময় তারা রাত্রিবেলায় ঘটনা ঘটলো, রাত্রিবেলায় ঘটনা, আমি স্যার আপনার সময় তো বলিনি, আমি বলছি রাত্রিবেলায় তাদের ঘটনাটা ঘটলো, ভোরবেলায় তারা পৌঁছে গেল দিদি। মানে এত ভালো যোগাযোগ ব্যবস্থা পশ্চিমবঙ্গে হয়ে গেছে যে এখান থেকে ওইখানে পৌঁছে যাবে মানে লেস দ্যান 6 আওয়ার্স। সম্ভব, সম্ভব। এনডিআরএফ খবর হলো কি করে? এনডিআরএফ কারণ দিদি, আচ্ছা ঠিক আছে, চিৎকার করো না। এনডিআরএফ নাকি ডিএম এর আন্ডারে চলে। দিদি প্লিজ, একটু দেয়নি, আমাদের সাংসদ গিয়ে বলেছে রাজু বিস্তার পেজ খুলে দেখো। রাজু বিস্তা 25 কোটি টাকা নিজে থেকেই খরচা করতে পারতো, ডিএম কে দরকার হতো না, করলে তো ডিএম কে দরকার লাগতো। এই ধরনের মিথ্যে কথা অন ক্যামেরা বলার জন্য বিজেপির আজকে এই অবস্থা। আমাদের ডিএম এর নেতৃত্বে এখানে এনডিআরএফ এসডিআরএফ কাজ করেছে এবং তাদের জন্য উদ্ধার হয়েছে, এবং তাদের জন্য উদ্ধার সম্ভব হয়েছে। অঙ্কন প্রদীপ্ত দুজনের কাছে আসবে, আমি চন্দনদার কাছে আসি। চন্দনদা, যে এরকম একটা বিপর্যয়ের পর ম্যানমেড বন্যা, ওম্যান মেড বন্যা, প্রধানমন্ত্রী টুইট, মুখ্যমন্ত্রীর পাল্টা টুইট। দেখো, একেবারে আমি পরিষ্কার তোমাকে এর আগেও বলেছি যে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী অন্তত এরকম ডিজাস্টারের মুহূর্তে একটা অদ্ভুতভাবে তর্কে জড়িয়ে যাওয়া বা বিতর্কে জড়িয়ে যাওয়া, আর যাই হোক, এটা কোনো সুস্থ মুভমেন্টের পক্ষে কাম্য নয়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আরেকটি কথা হচ্ছে যে এই ধরনের ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা মরাল সাপোর্ট কিন্তু ভীষণ প্রয়োজন, এবং সেক্ষেত্রে যদি প্রতি মুহূর্তে দেখা যায় যে বিধায়ক, এমপি বা অন্যান্য যেসব কর্তা ব্যক্তিরা আছেন তারা আক্রান্ত হচ্ছেন, সাধারণ মানুষের কনফিডেন্স লেভেল কমে যায়, এখানে নিয়ে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্নটা হচ্ছে যে কোথায় কোথায় কার নিজের শক্তি আছে, তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে প্রশাসনিক শক্তি। তুমি যদি বলো ম্যানমেড, তাহলে ম্যানমেড যদি হয়ে থাকে তাহলে কে দায়ী, কারা দায়ী, কীভাবে তার ফর্মুলেশন হয়েছে, কোথা থেকে হয়েছে, আর সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর ভূমিকাটা কী? দেখো, প্রধানমন্ত্রী যে মন্তব্যটা করলেন সেটা করেছেন একটা রিয়াকশনারি, যে ঘটনাটা ঘটেছে তাকে রিয়াক্ট করেছেন, তাকে আবার পাল্টা রিয়াকশন করেছেন আমাদের মুখ্যমন্ত্রী। প্রশ্নটা তো আমাদের সেখানে নয়, সজাগ থাকার কথা একদম গ্রাউন্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে, সেখানে থেকেছি কিনা। আর আমি একটি প্রশ্ন তোমাকে আরেকটিভাবে বলি, সবসময় কিন্তু এটা ঘটনা নয়, দীর্ঘকালীন আমরা অপোজিশনে ছিলাম যেখানে কিন্তু সুকুমার তারা গভর্ন করেছেন, এবং আমাদের অনেক নেতারা বিভিন্ন সময় আক্রান্ত হয়েছেন, অস্বীকার করে লাভ নেই, এটা ইতিহাস। এবং সেক্ষেত্রে সেই সব জায়গাতেই হয়েছে। ইভেন মমতা দেবী যখন এখানে আক্রান্ত হলেন 1990 সালে, তখন আমার 8টা কাউন্সিলর ছিল এই অঞ্চলটাতে, আমার 8টা কাউন্সিলর এবং এমএলএ ছিল এই অঞ্চলটাতে। সেবার আমিও কিন্তু নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। ইনফ্যাক্ট আমি তোমাকে আরেকটি কথা বলি যে চন্দ্রশেখরজি তখন ছিলেন আমাদের প্রধানমন্ত্রী, তিনিও স্টেটমেন্ট করেছিলেন ওই কলকাতার নির্বাচনের একটা ব্যাপক রক্তাক্ত হওয়া। সুতরাং এর মধ্যে ইনভলভমেন্ট ইতিহাস বলছে, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, ইতিহাস বলছে। সুতরাং এটা বলার কোনো কারণ নেই যে ওখানে তারা শক্তিশালী বলে তারা কেন ওখানে মার খাবে, প্রশ্নটা সেটা নয়। এই প্রসঙ্গে আজকে মুখ্যমন্ত্রী একটা অত্যন্ত ইন্টারেস্টিং কথা বলেছেন, যেখানে তিনি অমিত শাহ নিয়ে प्रधानमंत्री के सतर्क करছেন, শোনাবো। ये पूरा अमित शाह का खेल है। उन्होंने तो एक्टिंग प्राइम मिनिस्टर का मामूली काम करते हैं।
But Prime Minister knows everything, I'm sorry to say. We can request the Prime Minister, don't trust Amit Shah always. एक दिन वो आपका बड़ा मिर्जाफर हो जाएगा। অমিত শাহকে এত বিশ্বাস না করার পরামর্শ দিচ্ছেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে অঙ্কন এবং বলছেন যে মির্জাফর হয়ে যেতে পারেন। উনি প্রসঙ্গ ঘুরিয়ে দিতে চান। উনি মানুষের ইস্যু, মানুষের দুঃখ দুর্দশা, কষ্ট, যন্ত্রণা এখনো উত্তরবঙ্গের বহু জায়গায়, এখনো আমি এটাই বলছি, এখনো উত্তরবঙ্গের ধূপগুড়ি থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে মানুষ ত্রাণ পাচ্ছে না, ত্রাণ পেলে এরকম মেয়াদ উত্তীর্ণ ত্রাণ পাচ্ছে, এই সব থেকে যেন নজর ঘুরে যায়, আমরা যেন আলোচনা করতে বাধ্য হই একটা নন ইস্যু নিয়ে। এটাই উনি চাইছেন। ওনার জবাবদিহি করতে হবে রাজ্যের মানুষের কাছে যে কেন রাজ্যের প্রস্তুতি ছিল না, কেন কলকাতাতে মানুষ মারা গেলে উনি পুজো উদ্বোধনে ব্যস্ত থাকেন, কেন উত্তরবঙ্গে মারা গেলে উনি কার্নিভালে ব্যস্ত থাকেন। এই প্রশ্নের জবাবগুলো দিতে হবে। যারা মারা গেছেন তারা শুধু বিজেপির কর্মী সমর্থক নন, হতে পারে তাকেও ভোট দিয়েছেন, তাদের জন্য কোথায়? প্রদীপ্ত, আমরা দেখলাম প্রধানমন্ত্রী টুইটের পাল্টা টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা এক্স হ্যান্ডেল পোস্ট। তারপর তিনি প্রধানমন্ত্রীকেই পরামর্শ দিচ্ছেন যে অমিত শাহ সম্পর্কে সতর্ক থাকুন। দেখো, দেশের সব থেকে সবল স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে খ্যাত পশ্চিমবঙ্গ হিসেবে সব থেকে দুর্বল হচ্ছেন বলে রাজনৈতিক মহল মনে করছে। কেন বলো তো? তার কারণ পশ্চিমবঙ্গে আপকি বার 200 পার কে বলেছিল? এই ভদ্রলোক বলেছিল। পশ্চিমবঙ্গে 40-এর কাছাকাছি 35-এর বেশি কাছে পাবে আসন কে বলেছিল? এই ভদ্রলোক বলেছিল। টাকা 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 চলে আসছে, এরোপ্লেন, জেট এরোপ্লেন সব আসছে, হেলিকপ্টার আসছে, এখান থেকে এমএলএ কেনা বেচা চলছে, এরকম একটা পরিস্থিতি হচ্ছে। 37 জনের বেশি এমএলএ নিয়ে চলে গেল, 70 জনের বেশি এমএলএ নিয়ে চলে গেল, এমন সব ঘটনা দেখিয়ে 21 সালে মানুষকে পুরো বিভ্রান্ত করে দেওয়া হলো। সেই যে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গে এসে এত দুর্বল হচ্ছে, এনআইএ পাঠিয়ে দিচ্ছে, রোবট পাঠিয়ে দিচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ রোবট যন্ত্র দেখলো, আরে বাবা সন্দেশখালীতে চকলেট বোমা না কি পাওয়া গেছে, এনআইএ এসে একদম মাটি খুঁড়ে 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 নিয়ে দেখা গেল, আরে বাবা তারপর কোথায় গেল? এনআইএ এর খবরটা আমি শেষ করে দিই। সেইখানে মুখ বাঁচাতে হবে তো প্রধানমন্ত্রীর কাছে। তাই যে কোনো খবর আমাদের কাছে 108টা দেবতার মতো নিয়ে রয়েছে। কি নাম? হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, মিঠুন চক্রবর্তীর দল। তো দাদা দিদি খবর দেখে না, খবর রাখে না, খবর তৈরি করে। স্বরাষ্ট্রমন্ত্রী তাই করছে, সেই জন্য মুখ্যমন্ত্রী বলেছেন সঠিক তথ্য নিন, কনস্টিটিউশনাল ভাবে নিন। এত কথা বললেন তো আমি একটাই বলছি, না উদয়ন গুহকে এই যে এমএলএ কেনা বেচার বলছেন, উদয়ন গুহকে কত টাকায় কিনেছিলেন, তাই নাকি? সুমন কাঞ্জিলালকে কত টাকায় কিনেছেন? আচ্ছা, ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষণ আটকাতে পারে না, খুন আটকাতে পারে না, মানুষের মৃত্যু আটকাতে পারে না, এমন ব্যর্থ রাজ্যের পুলিশ মন্ত্রী, অপদার্থ মুখ্যমন্ত্রী, যিনি আজ পর্যন্ত তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা কে নেবে? এখানেই তো ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীও মেনে নিচ্ছে। যদি ওর কথাই সত্যি হয়, যদি ওর কথাই সত্যি হয়, তাহলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এত সিবিআই, এত এনআইএ পাঠিয়ে দুজনের কাছে সংক্ষেপে অঙ্কন প্রযুক্তি সংক্ষেপে আমি খুব সংক্ষেপে শ্রীকুমারদার কাছে আসবে, একদম 1 মিনিটে। শ্রীকুমারদা, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী টুইট যুদ্ধ, এবং এখন মুখ্যমন্ত্রী তিনি প্রধানমন্ত্রীকে সতর্ক করছেন অমিত শাহ নিয়ে। এর আগেও এলকে আদবানিকে নিয়ে অটল বিহারী বাজপেয়ীকে এরকমই কথা বলা হতো। সবসময় এই দৃষ্টিটা ব্যক্তিগতভাবে, মানে ইডিওলজি যদি কোনো না থাকে, কোনো দলের যদি কোনো সামগ্রিক ভাবনা পরিকল্পনা না থাকে, তখন ওরা ব্যক্তিসত্তাতে চলে যান। এখানে বাজপেয়ী ভালো ছিলেন, আদবানি খারাপ ছিলেন, এখন মোদি ভালো। আমি বলেছি মতাদর্শ নেই, বলছি তো তৃণমূলের নেই মতাদর্শ, তাই সেই কারণে কখনো বিজেপির সাথে যাওয়া যেতে পারে, কখনো বিজেপির সাথে নাও যাওয়া যেতে পারে, সবই পাল্টাপাল্টি করা যেতে পারে। ঠিক এখান থেকে দাঁড়িয়ে ওই তো আমাকে বলতে দাও, তখন তোমার সময় আমি ডিস্টার্ব করি। আমার প্রশ্ন হচ্ছে একটাই, নন ইস্যুকে ইস্যু করার চেষ্টা এইটা মমতা দেবী চিরকাল করেছেন, আর সেই কারণেই ঢাক বাজিয়েছিলেন। যখন পরে রিয়েলাইজ করেছেন এটা ভুল হয়েছে, তখন দৌড়েছেন। এখন ওই দেখবার চেষ্টা করছেন, ওই মোদি ভার্সেস লড়াই বাঁধিয়ে দেওয়া যদি যায়, তাহলে লোকের দৃষ্টিটাও পাল্টে। একদম বাস্তব চিত্র, এটা একটা ন্যারেটিভ, এটা অস্বীকার করে লাভ নেই। তুমি দেখো, আমি আবারও বলছি, এখানে সাধারণ মানুষ হিসেবে বলছি, কোনো দলে যেতে হবে না। ইনফ্যাক্ট কত মানুষ অ্যাফেক্টেড, তাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া যেভাবে সম্ভব, এটা ভীষণ প্রয়োজন। এবং অ্যাট দি সেম টাইম অন্য কোনো ন্যারেটিভ তৈরি করে অন্তত একে ঢেকে দেওয়াটা আর যাই হোক অমানবিক, এটা আমি তোমাকে বলতে পারি।
কিন্তু স্যার কংগ্রেসের লোকরা ওখানে গেল, কেউ আটকেছে? কোনো সমস্যা হয়েছে? আরে হয়নি জোট তো। সঙ্গী তো আবার আপনাদের জোট আজকে। সঙ্গী, আচ্ছা সুকান্ত কে কার মজুমদারকে জোট আটকেছে, সঙ্গী? কে কার জোট আটকেছে, সঙ্গী? আটকেছে। আরে কে কার জোট? এই তো বুঝলাম। কাউকে আটকে। আরে তোমরা ওখানে গিয়ে ধর্মীয় উস্কানি দেবে, তোমরা ওখানে গিয়ে ক্যামেরাম্যানকে কাজ করবে, সেইখানে জায়গা, তাই নাকি? একদম প্রমাণ করে দাও। বলছে 7,000 দিয়েছি, আমরা 50,000 দিয়েছি, ওসব গল্প দিয়ে লাভ নেই, তোমরা মিথ্যেবাদী দল, তোমরা সবথেকে বেশি আমাদের বিভ্রান্ত করার দল। তোমাদের 22 জন এমএলএ, 6 জন এমপি কোনো কাজ করে না, একটা ফান্ড এখানে তথ্যকে প্রমাণ করতে পারে না। আরে সিবিআই ইডি থেকে শুরু করে এনআইএ কিছু প্রমাণ করতে পারে না, এখানে মিথ্যাবাদীরা করে না। আর যাকে চোর বলে সেই শুভেন্দু অধিকারীকে দলে নিয়ে এরা বিরোধী দল নেতা করে। এদের কাছ থেকে রাজনীতি শিখবে। কিন্তু অঙ্কুর এক সেকেন্ড, প্রদীপ্ত এক সেকেন্ড। অঙ্কুর, আমরা তো দেখলাম যে খগেন মুর্মুকে গতকাল মুখ্যমন্ত্রী দেখতে গেলেন, কিন্তু তারপরেই আবার শঙ্কর ঘোষ, তাকে আমরা দেখলাম তিনি ফেসবুক লাইভ করলেন। খগেন মুর্মুকে দেখতে গেছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে গোটা ভারতবর্ষের যে জনরোষ, প্রকৃত অর্থে একজন আদিবাসী নেতাকে যা পেটানো হয়েছে, ভয়ে গেছে, ভয়ে গেছে। আদিবাসী নেতা আদিবাসী জায়গায় গিয়ে মার খেয়েছে এবং সেখানে কি হিন্দু ওইখানে তোমাদের ওই জিহাদি ভোট ব্যাংক রয়েছে, পিঙ্কি খাতুন কে, রমজান আলী কে, 50 জনের মধ্যে রমজান আলী কতজনকে ওখানে কে, দেখেছো? আরে তাহলে সুশান্তদেবকে, সব তৃণমূলের, সব অসীম তৃণমূলের ভট্টাচার্যকে, জিহাদি জঙ্গি এরা বাহিনী, কারা? চারজনকে চুজ করে তোমরা আরে ভাই, ধর্ম জঙ্গি খেলে বাহিনীতে তাদের ভরে সঙ্গে গেছো। প্রমাণ নাম হয়ে প্রকাশ যাচ্ছে করো, যে তাদের এরা arrest করেছে ধর্ম পুলিশ। ধর্ম খেলে, তাদের আজকে arrest করেছে, রাজনৈতিক ধর্ম বিভাজন নিয়ে খেলে, চলবে না। এরা একটা উত্তরবঙ্গকে আদিবাসী আলাদা নেতাকে রাজনীতির চেষ্টা করে, বাংলাদেশি এরা আলাদা করে অনুপ্রবেশকারীদের দিয়ে কোচবিহার পেটাবে। কোচবিহার আমরা করে, সহ্য আর করব। যাদের চোর বলবে বাংলাদেশি তাদের চোরের অনুপ্রবেশকারীদের নিয়ে দিয়ে আজকে বিরোধী একজন দলনেতা আদিবাসী করবে। জনজাতি এদের কি লজ্জা নেতাকে করে না? পেটাবে। আরে যে আদিবাসী মানুষের কাজ করতে তোমাদের গেছে, নেতা বলেছে আমার যে পায়ের তলায় জনগণের থাকে। কাজ করতে গেছে, নাগরাকাটায় তোমাদের নেতা আদিবাসীকে নিয়ে বলেছে আমার জুতোর তলায় থাকে। আদিবাসীদের উপর অত্যাচার এক সেকেন্ড, এক সেকেন্ড। আদিবাসী নেতাকে পিটিয়ে মারবে। এক সেকেন্ড, এক সেকেন্ড। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বলেছিলেন এক যে সেকেন্ড। আমার জুতোর তলায় থাকে। এক সেকেন্ড, কে বলেনি? কেউ কি বলেনি। মিথ্যে কথা বলছে? কেউ ওই বলেনি। ক্যামেরা। আপনি এই ভুল হচ্ছে জানেন, সিপিএম। আপনি ভুল তথ্য আর জানেন। শুভেন্দু অধিকারী আদিবাসী যখন নেতাকে ওয়ান ক্যামেরা আমাদের সময় একদম এই শেষ। আমরা শুধু আমাদের সময় একদম শেষ। আমরা শুধু এটুকুই চাইবো, কথা বলছে। আমরা শুধু এটুকুই চাইবো, যখন আমাদের রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ, যারা কেউ প্রিয়জন হারিয়েছেন, কেউ এই মুহূর্তে দাঁড়িয়ে জীবিকা হারিয়ে, ঘর হারিয়ে, বাসস্থান হারিয়ে সংকটের মধ্যে রয়েছেন, সেই সময় দাঁড়িয়ে এই রাজনৈতিক তরজা, সেটা বোধহয় একটু অনভিপ্রেতই। আমরা শুধু চাইব যে উত্তরবঙ্গ স্বাভাবিক ছন্দে ফিরুক। আমাদেরই যারা সহনাগরিক রয়েছেন, আমাদের এই রাজ্যের যে বাসিন্দারা রয়েছেন, আমাদেরই যারা পড়শি, আমাদেরই যারা সহনাগরিক, আমাদেরই যারা সতীর্থ, তারা যেন স্বাভাবিক জীবনের ছন্দে ফেরার যে চেষ্টাটা চালাচ্ছেন, তাতে আমরা সবাই সর্বতোভাবে থাকতে পারি। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।